আপে আবার ভাঙন। আম আদমি পার্টির জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে। সবাইকে স্বাগত। তার আগে এই আজব দেশের গজব কথা এই চ্যানেলে আমি ঋতব্রত। দেখুন, গত 5 বছর, যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মহারাষ্ট্রের জন্য একটা ঘটনাবহুল সময়, দিল্লির জন্যও কিন্তু একটা ঘটনাবহুল সময়। এই সময়কালের মধ্যে আমরা অনেক কিছু দেখেছি। ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া, তাকে জেলে যেতে দেখেছি। একই সাথে অরবিন্দ কেজরিওয়াল, যে সিটিং চিফ মিনিস্টার ছিল, তাকে জেলে যেতে দেখেছি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে। পরবর্তীকালে তিনি জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসেন এবং তিনি চিফ মিনিস্টারশিপ ছেড়ে দেন, সেই জায়গায় অতিশী চিফ মিনিস্টার হন। এত ঘটনার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে যতই ইলেকশন এগিয়ে আসে তত কিন্তু আরও চাপানুতোর বাড়ছে। বিজেপি থেকে কেউ এসে আপে জয়েন করছে, তো আপের থেকে কেউ গিয়ে আবার বিজেপিতে জয়েন করছে বা করতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত যেটি খুব গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে আপের দীর্ঘদিনের নির্ভরযোগ্য প্লেয়ার, সেই 2015 সাল থেকে ক্যাবিনেট মিনিস্টার কৈলাস গেহলট, তিনি কিন্তু আম আদমি পার্টি থেকে তার সম্পর্ক ছিন্ন করেছেন। প্রাইমারি মেম্বারশিপ থেকেও তিনি উইথড্র করে নিয়েছেন তার সদস্যপদ। আপাতত তিনি কোনো পার্টির নন, কিন্তু মনে করা হচ্ছে তিনি খুব শীঘ্রই বিজেপিতে জয়েন করবেন। তো স্বাভাবিকভাবেই চাপানোতর চলছে। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলছেন যে ইডি সিবিআইয়ের চাপে তিনি নত হয়েছেন, কারণ অলরেডি ইডি তাকে একটি কেসে জেরা করেছিল। কৈলাস গেহলট কিন্তু নিজে সেটা বলছেন না। তিনি নিজের এক্স হ্যান্ডেলে যেটা জানিয়েছেন যে আম আদমি পার্টি নিজের আদর্শচ্যুত হয়েছে এবং সেই আদর্শচ্যুতির কারণেই কিন্তু তিনি আম আদমি পার্টির সাথে তার সম্পর্ক ছিন্ন করেছেন। কেমন করে আদর্শচ্যুত হলো, কী কী ঘটনার মাধ্যমে তিনি সেটা বুঝলেন, তিনি স্পেসিফিক কিছু ঘটনার উল্লেখ করেছেন। প্রথম যে ঘটনাটি তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে আম আদমি পার্টি অনেক আশা জাগিয়ে মানুষের মনে অনেক আশার সঞ্চার করেছিল এবং তার মাধ্যমে ক্ষমতা লাভ করেছিল। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল, কারণ তারা বেসিক যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে তাদের, সেটাই ডেলিভার করতে পারছে না, যেটা মানুষের বেসিক প্রয়োজন। মানুষ তাদের প্রশ্ন করছে কিন্তু তারা কোনো অ্যান্সার দিতে পারছে না। এই পরিস্থিতিতে তার সেই দলের সাথে থাকা উচিত নয় বলেই তিনি মনে করেছেন। একই সাথে তিনি বলেছেন যে যমুনা নদীকে কেন্দ্র করে কিন্তু তার মনে দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব ছিল, কারণ আপ বলেছিল যে যমুনা নদীকে পরিষ্কার একটি নদীতে, পরিচ্ছন্ন একটি নদীতে কনভার্ট করা হবে, তার জন্য নতুন কমিটি তৈরি হবে, নতুন প্ল্যানিং তৈরি হবে, কিন্তু সেসব কিছুই হয়নি। বর্তমানে যমুনা নদী একটা নোংরাতম নদী হিসেবে পরিগণিত হচ্ছে, যেটা তার কাছে খুব কষ্টের। 3 নম্বর তিনি যে পয়েন্টটি বলেছেন সেটা কিন্তু খুব প্রাসঙ্গিক একটি পয়েন্ট, সেটা নিয়ে অতীতেও অনেক বিতর্ক হয়েছে, সেই জন্য প্রাসঙ্গিক বললাম। তার কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যখন চিফ মিনিস্টার ছিলেন তখন তার বাংলো 45 কোটি টাকা দিয়ে রিনোভেট করা হয়। সেটা নিয়ে বিজেপি খুব সমালোচনা করে। যেই পার্টির নেতা নিজেকে আম আদমি পার্টির নেতা বলে মনে করেন, আম আদমি চিফ মিনিস্টার বলে মনে করেন, তিনি মানুষের ট্যাক্সের টাকা 45 কোটি টাকা দিয়ে নিজের বাসভবন কী করে রিনোভেট করান? এটা তো এথিক্যালি কন্ট্রাডিক্টরি, কিন্তু তিনি করিয়েছেন। সেটা নিয়ে শীষমহল এই নামে তারা ব্যঙ্গাত্মক একটি প্রচার করেছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালের শীষমহল, সেটার জন্য 45 কোটি টাকা তিনি ব্যয় করেছেন। তো সেই কথাটিই তিনি বলেছেন কৈলাস গেহলট, অর্থাৎ বিজেপি যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে এই ইস্যুতে আক্রমণ করেছে সেই একই কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে কৈলাস গেহলটের গলায়ও। তিনিও বলেছেন যে হ্যাঁ, এই শীষমহল অর্থাৎ 45 কোটি টাকা দিয়ে যে রিনোভেট করানো, এটা মানুষ ভালোভাবে নেননি এবং এটা এথিক্যালি অর্থাৎ নৈতিকভাবে এটা করা উচিত হয়নি। যদিও আম আদমি পার্টির ব্যাখ্যা ছিল 1942 সালের একটা বাংলো, সেটা রিনোভেট করার প্রয়োজন রয়েছে এবং প্রাসঙ্গিক কারণেই সেটা রিনোভেট করা হয়েছে, কিন্তু সেই বিষয়ে স্বাভাবিকভাবে অপোজিশন জায়গা ছাড়বে না। আমাদের যেরকম আকছির পলিটিক্স, সেখানে কেউ কাউকে এক বিন্দু জমি ছেড়ে দিতে চায় না। তো আপাতত এই জায়গায় বিষয়টি দাঁড়িয়ে রয়েছে। ভবিষ্যৎ বলবে যে তিনি ঠিক কী কারণে দল ছেড়েছেন। বিজেপির কিন্তু এখন দিল্লিটা খুব প্রয়োজন, কারণ গত দুটো টার্মে কিন্তু বিজেপি একেবারে বলা যেতে পারে পর্যদুস্ত হয়েছে দিল্লিতে। প্রথমবার তো একেবারে ধুয়ে মুছে গিয়েছিল, পরের বার কিছুটা, খুবই কম সংখ্যক আসন বাড়িয়েছে, তাও কিছুটা ফুটল তারা ফেরত পেয়েছে। কিন্তু বর্তমানে যা অবস্থা, সেখানে বিজেপিকে যদি দিল্লিতে জিততে হয় তাহলে কিন্তু কিছু বিশ্বাসযোগ্য নেতা, জনমানসে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তেমন নেতা প্রয়োজন।
এবং বিজেপি কিন্তু আপ থেকে ভাঙিয়ে আরও কিছু নেতা আনার চেষ্টা করবে, সেটাই মনে হচ্ছে, সেটাই প্রপেন্সিটি বা সেটাই ন্যাচারাল টেন্ডেন্সি আমরা বলতে পারি। তো দেখা যাক এর শেষ কোথায়। যদি এই চ্যানেলটি ভালো লাগে, এই চ্যানেলটি সাথে থাকতে চান, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত চ্যানেলটি দেখবেন। যখনই এরকম ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল রেঞ্জে কোনো ইম্পর্টেন্ট নিউজ সামনে আসে, সেটা আমরা আপনাদের সামনে বলি, উপস্থাপিত করি আমাদের মতো করে। তো এটাই বিষয়। আশা করি আপনারা সবাই চ্যানেলটির সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।